আপনি যা বলবেন আমি তাই বলবো। কি বলা যায় বলো তো, কি বলা যায়, কি বলা যায়? হ্যাঁ, তুমি বলবে তোমার গলব্লাডালি তোর তোমার কোনো একটা বড় অসুখ করেছে, তার চিকিৎসার জন্য তুমি টাকাটা নিচ্ছ। অসুখ করেছে? হ্যাঁ, এতে দুঃখ না, তোমাকে ডিউটিতেও আসতে হবে না, আর ঘরে পথে পথে তুমি প্রতি মাসে টাকাটাও পাবে। আমি তাই বলবো। এখন বলুন এই মাসের টাকাটা দিচ্ছেন কবে? এক্ষুনি। কি টাকাটা তুমি হজম করতে পারবে তো? মানে কি জানো, এই ছোট্ট কেউ গভীর কাছ থেকে জোর করে টাকা নিয়ে কেউ সেটা প্রতিদিন হজম করতে পারেনি, বদলমে মারা গেছে। হজম শক্তিটা আমার খুব শক্তিশালী, তাই আমি যে কোনো জিনিস চট করে হজম করতে পারি। আর তাছাড়াও আপনি যেমন বুনো, আমিও তেমনি। তাহলে এতো এতো মেলাও হাত। পারছি না। আমি কিছুতেই এই পুলিশের পোশাকটা পরে থাকতে পারছি না। আমার নীতি কর্তব্য বোধগুলো আমায় দেখে হা হা করে হাসছে। সম্পর্কে হাত করিতে আজ আমি নিজেই ওই নীতিহীনতার কাজ করতে দাঁড়িয়ে থাকা আমি একটু অস্বামী। আপনি এসে আর কি করবেন? আমার মতন একজন অসহায় পুলিশ অফিসারের কাছে এসে সুবিচার চাওয়া বা পাওয়া আশা ত্যাগ করুন। আইন যখন প্রাণীভাবে তৈরি হওয়া ওই অরাজকতার নার্সিংহোম ইন্টার্নশিপে ঢুকছে। সব বুঝতে পারছি স্যার, তবু একজন মানুষ হিসেবে বলবো আপনি ভেঙে পড়বেন না। আরে ভেঙে পড়বো না মানে? এই থানাতে এই বংশীলাল কনস্টেবল আর আমি চাহা এই মুহূর্তে কোনো স্টাফ। আপনি ভাবতে পারেন এখন চোখের সামনে ক্রাইম দেখলেও আমার কাছে ফোর্স নেই বলে আমাকে চুপ করে থাকতে হবে? এরপর কি আপনি বলবেন আমি ভেঙে পড়বো না? পড়বেন না, কারণ আপনাকে আমরা ভেঙে পড়তে দেখতে পারবো না। কিন্তু থানার বাকি স্টাফেরা গেছে কোথায়? আরে কোথায় আবার? সবাই গেছে ছুটিতে। সেখানে তার দাদার বোনের বিস্তৃত ননদের ছেলের মেয়ে। আরে উনি ওখানে গেছে। মেজবাবুর ঠাকুমার কাকাবু মারা গেছেন। আরে উনি ওখানে গেছেন। কিন্তু এডিশনাল অসিত থাকার কথা স্যার। উনি বাবা ওরা তো অনেক কাজ মশাই, অনেক কাজ। ওরা 30 বছর বয়সী মাধ্যমিকে 3 বার ব্যাগ পাওয়া মেয়ে একটা রিস্কারকে বিয়ে করে পালিয়েছে। পুলিশও তো ধরতে পারেনি, তাই কামাখ্যা গেছে তান্ত্রিক দিয়ে মেয়ে জামাইকে বার করতে। আরে এসব কি বলছেন স্যার? আরো আছে 4 জন কনস্টেবল আছে এই থানায়। এই বংশীলাল ছাড়া সবাই ফুটবল খেলে পুলিশের চাকরি পেয়েছে। তাই ওই বাকি 3 জন পুলিশ ফুটবল টিমের হয়ে পাটনায় গেছে ফুটবল খেলতে। আরে ওসি মায়ের ভগে যা। কার কি এসে গেল মশাই? আরে আসার সময় থানার সামনে চিপচাকে দেখলাম না। ওয়েস্ট বেঙ্গলের থানায় থাকে না মহাদেব বাবু, থাকে ওই নেতা মন্ত্রীদের বাড়িতে। কোথায় দেশের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে যাবেন, আগে সাইরেন বাজিয়ে পুলিশ জিপ না গেলে ওদের ইজ্জত নষ্ট হয়ে যাবে না? আমাকেও 5 দিনের দুধ দিতে হবে তো, দিতে দেবো। আমার বাচ্চা বাচ্চা হবে মানে? না মানে কারণ আমার বইয়ের বাচ্চা। আরে চিন্তা করেন মহাদেব বাবু, আর একেও ছুটি দিতে হবে। এরপর যখন দুটো জগন্নাথ হয়ে থানায় কোনো না কাজ করে আমি একা বসে থাকবো, তখন ওই জনতা আমাকে ঘেরাও করবে। আর ওই সাংবাদিকরা মা মাসির পুলিশের
করে দিত, ওই সত্য তেতা কাপড় পর্যন্ত ঠিক ছিল মহাদেব বাবু। এই করি চুপটাতে কেলেঙ্কারি হয়ে গেল। তাহলে এখন কি করবেন স্যার? ডায়েরি করবেন, ডায়েরি করবেন। তারপর 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 শয়তানগুলোকে গ্রেফতার করবেন। আপনাকে আপনাকে কোথায় দেখেছি বলুন তো? ও হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। সেদিন রাস্তাতে আপনার সাথে দেখা হয়েছিল তাই না? শুধু রাস্তায় নয়, এর আগে আমার সঙ্গে আপনার দেখা হয়েছিল। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন, চিনতে পারেন কি না? কে আপনি? নিশিগঞ্জ জেনারেল হাসপাতালে 25 বছর আগের ওয়ার্ড বয় বৃন্দাবন কর্মকার। তোমার মনে পড়ছে না শুভঙ্কর? আজ থেকে 25 বছর আগে অন্তঃসত্ত্বায় অবস্থায় যখন আমি ওই হাসপাতালে ভর্তি হই, তখন ওই বৃন্দাবন ছিল ওই হাসপাতালের ওয়ার্ড বয়। নিশিগঞ্জ সহ হাসপাতাল থেকে তখন খুব বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, আর সেই রাতে আমার বাচ্চাটাও চুরি হয়ে যায়। আমি অপরাধীর হাত ভাঙিয়ে দিয়েছি। আমায় গ্রেফতার করুন, আমায় গ্রেফতার করুন। কারণ 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 আমি সেদিন ওই আপনাদের সন্তান থেকে হাসপাতালের খাট থেকে চুরি করে তুলে ওই দিয়েছিলাম ওই রজত সামন্তর হাতে। কিন্তু কেন কেন এই কাজ করেছিলে তুমি? কত টাকা পেয়েছিলে এর জন্যে? টাকার জন্যে নয় গো, আমি এই কাজ করেছিলাম আমার বুড়ির ভালোবাসার দিকে তাকিয়ে। আমার বোকা ভোল্টাজে রজত সামন্তকে ভালোবেসে ওকে বিশ্বাস করে ওর ভাঙে জড়িয়ে পড়েছিল। তারপর রজত আমার বোনকে বুঝিয়েছিল এই ধরনের জঘন্য কাজ সে আর করবে না, এই কাজ ছেড়ে দেবে। মার্কেটিং 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 তখন অনেক দেনা, আর সেই দেনা শোধ করার জন্য তুমি বোনের কথায় রাজি হয়েছিলে তাই তো? কি করবো বলুন? কোনটা যে অনেকটা চরম বিপদ বাঁধিয়ে বসেছিল তা তো আমি জানতাম না। ওর পেটে তখন রজতের বাচ্চা। আমি ভাবলাম রজতের কাজটা হয়ে গেলে সেই সে নিশ্চয় আমার বোনকে বিয়ে করে ঘরে তুলবে। তাই তাই নিজের বোনের ঘর গড়ে তোলার স্বপ্নে আমি যে অন্যের ঘরের স্বপ্ন ভেঙে গর্ভে সন্তান দেয়, তারা যে সিঁদুরের মানে বোঝে না, এটা তোমার বোঝা উচিত ছিল বৃন্দাবন। আর তোমার বোনেরও জানা উচিত ছিল যে সাত পাকে বাধা পড়ার আগে কখনো ঘর বাঁধা যায় না। তাই তো আগুনে খই পোড়ানোর আগে কলঙ্কের আগুনে নিজের মুখটাকে সে পুড়িয়ে নিয়েছিল। বুঝেনি, সেও বুঝেনি, আর আমিও বুঝিনি। তাই তো এই অন্যায় কাজটা করতে আমার হাতটা এতটুকুনো কাটেনি। কিন্তু 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 রজতের কাজটা হয়ে যাওয়ার পর আমার অন্তঃসত্ত্বা বোনকে লাঠি মেরে দোর করে তাড়িয়ে দিল। তখন তখন আমি বুঝলাম যে অন্যের স্বপ্ন চুরি করে কোনোদিন নিজের সুখের স্বপ্ন ঘরে তোলা যায় না। কিছু দেয় না, কিছু দেয় না। সবই তো বুঝলাম, কিন্তু কাকিমা আপনাদের বাচ্চার যদি চুরি হয়ে গিয়ে থাকে তাহলে তাহলে পাখি কে? বলবো বাবা, তোমাকে সব বলবো। তার আগে যেমন করি হোক আমার পাখিকে যে তোমাকে বাঁচাতেই হবে। এখানে কি হয়েছে পাখি? কিডন্যাপ হয়েছে। তোমার মনে ব্যান্ড ছিল? আমার দাদার কাছ থেকে পাওয়া এই ভাইয়ের পুরস্কার। ঠিক আমি বুঝলাম। বুঝিয়ে বলছি
আজই পাখির সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু ওই রজত আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে পাখিকে নিয়ে চলে গেছে। আমার জ্ঞান ফিরতে আমি সোজা এখানে চলে এসেছি শুভঙ্কর। চোখা যাবার করে হোক আমার পাখিকে তুমি বাঁচাও, আমার পাখিকে ছাড়া আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। হ্যাঁ শুভঙ্কর, আপনি যেমন গরিব হোক, পাখিকে আপনি বাঁচান, পাখিকে আপনি বাঁচান। শুভঙ্করদা, তুমি না বলেছিলে আমাদের চার হাতে এক করে দেবে, তাহলে এখন চুপ করে আছো কেন? আমার কিছু করার নেই। ওই সৌন্দর্যের বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না। আমি আপনার কি রূপ দেখছি? কেন পারবে না, কেন পারবে না শুভঙ্কর, কেন পারবে না বলো? আমি সাক্ষী দেব ওদের বিরুদ্ধে আমি সাক্ষী দেব। তাহলে আপনার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায় আমি তোমাদের কাউকে বলতে পারবো না। শুধু একটা কথা শুনে রাখো, ওই রজতের সত্যের বিরুদ্ধে আমার পক্ষে কোনো স্টেপ নেওয়া সম্ভব না। আমি আপনার কি রূপ দেখছি স্যার? পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত। হাঁটুর উপর ধুতি পরে যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমনি অসপ্তম্ভ ড্রেস পরেও দেশকে ভালোবাসা যায় না। তার জন্য থাকতে হয় মনোসত্ব। তুমি কত সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তা কত টাকায় বিক্রি হয়েছেন ওই রজত তার সত্য প্রিয় বাবুর কাছে? তোমার কথা ভুল হচ্ছে পরীক্ষা। হ্যাঁ, ভুল তো হচ্ছেই। সবথেকে বড় ভুল হয়েছে রাস্তায় পড়ে থাকা একটা নুড়ি পাথরকে নারায়ণ শিলা ভেবে। ছি, শুভঙ্কর, ছি, এই তোমার আদর্শ? আপনার প্রতি আমাদের যে অনেক ভরসা ছিল। মহাদেব বাবু, কেন করেন ভরসা বলুন? এই এদের মতো সরকারি অফিসারদের ওপর কেন করেন ভরসা? আরে ডাক্তার থেকে লয়ার পর্যন্ত, আরে পুলিশ থেকে সিভিল ইঞ্জিনিয়ার পর্যন্ত সাধারণ জনতা দিনের পর দিন এদের ওপর ভরসা করবে। আর এনারা জনতার ভরসাকে সানলাইট ডিটারজেন্ট দিয়ে ভরসা করবে। আরে বাবা, পারেনও আপনারা। পরীক্ষা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি ভুলে যাচ্ছ তুমি একজন অড ডিউটি অফিসারের সামনে কথা বলছো, আর আমাকে অপমান করার জন্য আমি তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। ভোট দিয়ে বেরিয়ে যাবো অফিসার। আর আপনারা যে ঘুষ ছাড়া কিছুই বোঝেন না তা এই সকলে জানে। আরে আমি যদি কেউ কোনো পুলিশ ইন্সপেক্টরের মা বউকে রেপ করে, তাহলে সেই রেপিস্টের কাছ থেকেও মোটা টাকা নিয়ে অফিসারটি ছেড়ে দেয়। আরে মা বউ রেপ হয়েছে তো এদের কি ওরা কি আর জল পানির পয়সা তো পেলে হয়? পরীক্ষা, আপনি আমাকে চড় মারলেন। আর এক্ষুনি তুমি যদি এখান থেকে চলে না যাও, তাহলে আরো মেরে মানহানির মামলা ঠুকে তোমাকে আমি লকআপে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, উপকার না করতে পারলো তো অপকার আপনার করতে পারেন, তা আমি জানি। চোখের সামনে তো সেই রূপটা আপনার দেখলাম। তবে যাবার সময় আরেকবার বলে যাচ্ছি অফিসার, পাখির যদি কিছু হয় তাহলে কিন্তু এই প্রতীক্ষা করবে না, সব কটাকে জ্যান্ত চিতায় পড়াবে। এবার আমরা কি করবো? লকআপে ঢুকবো নাকি চোখের জল চোখে শুকিয়ে দিয়ে বাড়ি ফিরে যাবো? আরে যেখানে খুশি যান, দয়া করে মাথাটা খারাপ করবেন না কাকিমা। চুপ! একদম চুপ! দয়া করে ওই কাকিমা বলে আপনি আর আমাকে ডাকবেন না অফিসার। কারণ ওরা ঘুষখোর, চেতনাহীন অফিসারের মা মাসিমা কাকিমা হতে চায় না। এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। আর যাবার সময় আর একটা কথা বলে যায় অফিসার, আমার পাখির যদি কিছু হয়ে যায় মানুষ আপনাকে কি করবে তা আমার জানা নেই, তবে ভগবান কিন্তু আপনাকে ছাড়বে না।
বলে চলে যান। আরে আমার কিছু বলার নেই স্যার, আমি শুধু আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি আপনার বোনকে খুব ভালোবাসেন তাই না স্যার? তাই সেই বোনের দিব্যি দিয়ে বলুন তো, সত্যি সত্যি কি আপনি ঘুষ খেয়েছেন? পারবো না মহাদেব বাবু, আমি পারবো না বলতে, আমি পারবো না। ঘোষ না খেলো, ওই বোনের জন্য যে আমাকে চুপ করে থাকতে হচ্ছে। মানে সত্য প্রিয় রজত আমার বোনকে আটকে রেখেছে। ওরা বলেছে 7 দিনের মধ্যে পিঙ্কি গ্রামে এখান থেকে চলে না গেলে ওরা পিঙ্কিকে মেরে ফেলবে মহাদেব বাবু, ওরা পিঙ্কিকে মেরে ফেলবে। আপনি কি বলছেন স্যার? এতক্ষণ যে কথা কাউকে বলতে পারলাম না মহাদেব বাবু, আমি কাউকে বলতে পারলাম না। আমি অফিসার হলেও আরে একজন তো মানব, একজনের দাদা। ওই পিঙ্কি যতই দুষ্ট হোক না কেন, ও ছাড়া যে আমার কেউ নেই মহাদেব বাবু, ও ছাড়া যে আমার কেউ নেই। তাহলে পাখির সাথে পিঙ্কিও বিপদের মধ্যে আছে তাই না স্যার? হ্যাঁ, আর তাই তো আমি কথা দিচ্ছি। 7 দিনের মধ্যে পিঙ্কি গ্রামে এখান থেকে চলে গেল, আমি কিন্তু ওদের ছাড়বো না। প্রয়োজনে পুলিশের চাকরি ছেড়ে আসবো, বেআইনি ভাবে ওদের খুন করতে। আপনি সরকার বলতে তৈরি করুন, সময় আসছে। এই কলি যুগের কুরুক্ষেত্রের মাঝে যুদ্ধ শুরু হওয়ার বেশি সময় নেই। সময় আসছে, সময় শালা হারামি, আমার টাকায় খাচ্ছিস যাচ্ছিস, অথচ একটা কাজের বেলায় নেই। না পারলে ওই বৃন্দাবনকে শেষ করতে, আর না পারলে ওই ভিডিও ফাইলগুলো আমাকে চুরি করে এনে দিতে। তুমি বিশ্বাস করো রোজদা, আমি রাতের অন্ধকারে ভিডিও অফিস তন্ন করে খুঁজেছি, কিন্তু ফাইলগুলো কোথাও নেই। কাগজের ফাইলে গানা হয় না যে সেগুলো উড়ে উড়ে চলে যাবে। কিন্তু এমনও তো হতে পারে আমি যাওয়ার আগে কেউ হয়তো ফাইলগুলো সরিয়ে দিয়েছে। কে সরাবে? জানি না, তবে তবে তোমার কথা মতোই রাতের অন্ধকারে আমি যখন ভিডিও অফিস পার্টির চোখকে ঢুকি, তখন গিয়ে দেখি অফিসটা ছন্ন ছাড়া, চেয়ার টেবিল সব এলোমেলো, ফাইলগুলো সব ঘাটা। আমি যাওয়ার আগে কেউ হয়তো ওখানে গিয়েছিল। দুর্যোগ, শালা দুর্যোগের পর দুর্যোগ। চেতনা, চেতনা আমায় ভেঙে পড়লে চলবে না। আমি রজত, রজত নাম আমার। ঠিক আছে, এখন যা, পরে দরকার পড়লে তোকে আমি ডাকবো। ঠিক আছে রজতদা, তবে একটা কথা, গায়ের নানা লোকে নানা কথা বলছে, একটু সাবধানে থেকো আর খেয়াল রেখো যেন সাদ্দামের মতো তোমারও ক্ষতি উল্টে না যায়। সূর্য ঠিক কথাই বলছে রজতদা, তোমার ক্ষতি উল্টে গেলে তুমি কিন্তু আর আমায় পাবে না, কারণ আমি হলাম সেনা পাবলিক। পাল্লা ভারী যেদিকে সেদিকেই ঝুঁকি। আজ তোমার যাওয়া না, তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। কাল তোমার মনে উল্টে গেলে এখন গিয়ে বলবো এটাই হওয়া উচিত ছিল। সব শালা বেঈমান। আগে এই ঝামেলাগুলো শেষ করি, তারপর শালা সব শালাকে একটা একটা করে কাটবো। রজত, রজত নাম আমার। কিন্তু 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 এই ফাইলগুলো চুরি করলো কে? তার মাথা তোর মাথাতে অনেক ব্যথিতে। তুই এখানে? না, আমার মনে পাখি কিডন্যাপ হওয়ার আগেই ফাইলগুলো ওলবালিতে লুকিয়ে রেখেছে। আরে কান টানলে মাথা হাতে, বাড়ির লোকগুলোকে তুলে আনবো, ফাইল আমরা তুলে আসবে। ও ভালো খবর, কিন্তু কিন্তু বেশি দেরি করা ঠিক হবে না সত্য। আর কি
দেরি করবি রে রজব সামন্ত। অতীত বর্তমান ভবিষ্যতের তোর এটি 12টা বেজে গেছে। তুই এখানে শেষবারের মতো তোকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতেছি দাদা। কে তাহলে আক্রান্ত রুগীকে কি বাঁচানো যায়? চিকিৎসা তো করা যায়, কোনে কি লাভ? তেতো তারা মরবে। তবু তো তাকে বাঁচানোর শেষ একটা চেষ্টা করা উচিত। আজকের দিনে চেষ্টা করলে ঘোড়া হাঁটতে পারে, অন্ধ দেখতে পায়, তাহলে 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 তুই কেন মূল্যবোধ ক্যান্সারে ভুগছিস দাদা? দাদা, আমার ভাই আমাকে জ্ঞান দিতেলে। তাই তো দেখছি ছাত্র ভয় নইলে। দাদা দাদা তুই আমার কথা শোন, আমি তোর সব সমস্যা সমাধান করে দেবো। তুই খালি ফিরে আয়। ওরা দেখ, হেলে দিতে বলতি ভাই হয়ে দাদাকে হেলে দিতে বলতি। হ্যাঁ কেমন ভাই, কেমন ভাই? আচ্ছা আচ্ছা, তো ছোটবেলার কথা কিন্তু মনে আছে? ছোটবেলার কথা মনে নেই? তা কি করে? তুই তোমার খুব ছোট, কিন্তু কিন্তু আমার মনে আছে বাবা আমাকে সব কথাই বলতো। তোর বাড়ি থেকে মাত্র 2000 টাকা নিয়ে বাবা ব্যবসা শুরু করে দিল। তুই মায়ের পেটে আর আমি কোলে অক্লান্ত পরিশ্রম করে বাবা ওই ব্যবসাটাকে বড় করতে লাগলো। আস্তে আস্তে ওই 2000 টাকাটা হলো 20,000, 20,000 টাকাটা হলো 2 লাখ, 2 লাখ টাকাটা হলো 20 লাখ, 20 লাখ টাকাটা হলো 2 কোটি। ইন্টারন্যাশনাল ফার্ম তৈরি করা বাবার স্বপ্ন। তোমার আমাদের বাড়ি গাড়ির টাকা পয়সার কোনো কিছু নেই, অভাব নেই। আরে অভাব না থাকলে তুই এই 2 নম্বরই ধান্দা তৈরি কেন?